আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আমাকে শুনতে পাচ্ছো। আচ্ছা, 16 জন। ওকে, দেখো আমরা পড়ছিলাম হচ্ছে আমাদের সাজেশন থেকে ইলিয়াড। ইলিয়াড আমরা শেষ করেছি গতদিনে। আজকে আমরা পড়বো অ্যাগামেমনন। ইলিয়াডের ভেতরে আমরা একটা ক্যারেক্টার পাচ্ছিলাম না, মেনেলাউসের ভাই অ্যাগামেমনন। তো ওই অ্যাগামেমননকে কেন্দ্র করেই আর একটা ট্র্যাজেডি, যেটা এসকাইলাস তিনি লিখেছেন। তো সেটা আমরা এখন জানবো। আজকে পরীক্ষা কে কে দিলা? পরীক্ষা দেওয়ার পরিমাণ কমে গেছে না? তোমরা এখন মনে হয় কম পরীক্ষা দিচ্ছ। এই যে কয়েকটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্ক গুলো দেখার চেষ্টা করো। এই যে এখানে বাংলা রয়েছে। আজকে পরীক্ষা দাওনি নাকি কেউ? দিও, পরীক্ষাগুলো দাও। আমি খাতা দেখতেছি না। আচ্ছা, দিয়েছো একজন দেখতেছি, দুইজন, ও অনেকেই দিয়েছো। রিফ্রেশ দেয়নি, 3 জন দিয়েছো তাই না? দিতে থাকো, এগুলো কাজে দিবে। আর এখন যে প্রশ্নগুলো দিচ্ছি, এই কোশ্চেন গুলা সংগ্রহে রাখো। ধরো, এগুলো তো আমি সেট সাজেশন গুলো থেকেই এই কোশ্চেন গুলো করি। তো সেট সাজেশনে যে 40টা 50টা বা 60টা দেয়া থাকে, সেখান থেকে আমি বেছে বেছে 20টা দেই। আমার ধারণা ওই 20টার ভেতর থেকেই, ধরো একটা পার্টে তোমার 4টা স্টোরি আছে, কারণ 4টা স্টোরিতে 4 20 80টা প্রশ্ন তোমাদেরকে আমি যেটা করে দিচ্ছি, আমার ধারণা এই 4টার ভেতর থেকেই, এই 80টার ভেতর থেকেই 6টা 7টা কমন পেয়ে যাবা। কারণ ইম্পর্টেন্ট আমি সব দিচ্ছি। তো একটু পড়ার ভেতরে থাইকো, তাহলে দেখবা যে এর ভেতরে এগুলো কমন পড়ে যাচ্ছে। স্যার, বলো। 3 নাম্বার আর 18 নাম্বারটার অ্যান্সার হয়নি, বইতে পাইনি স্যার। ও আচ্ছা, এটার হোম, আহারে। হ্যাঁ, এটা এটা আমি, তাসলিমা তুমি মনে হয় আমাকে কমেন্ট করেছিলে, আমি দেখেছি। আমি আজকে উম, এই এটা আপলোড দিব দিব করতে করতে আমার দেওয়া হয়নি আর কি। আজকে স্যার, আমি নিউজ সাজেশন কিনছি, ওইটাতেও নাই। কোনটা নাই? এইটা এটা নতুনটাতে থাকবে না আর কি। তিন এটা নাম্বার নতুনটাতে, আর 18 নাম্বার। দাঁড়া আমি কোশ্চেনটাতে চলে যাই। আমি এটার অ্যান্সার তোমাদেরকে শেয়ার করবো নি, আজকের এই ইয়ের পরেই আমি শেয়ার করে দেবো নি, ক্লাসের পরেই। হোয়াট ডাজ দ্য পিঙ্ক রিবন সিম্বলাইজ? হ্যাঁ, ওই যে ফেইথের যে পিঙ্ক রিবন যেটা গাছের ডালে আটকে ছিল, ওইটা কি সিম্বলাইজ করতেছে? এটা সিম্বলাইজ করতে যে ওই হচ্ছে গুডম্যান ব্রাউনের যে ওয়াইফ ফেইথ, সে আর মানে ফেইথফুল নাই। হ্যাঁ, সে তার চ্যাস্টিটি যেটা, সেটা লস্ট করে ফেলেছে। মানে সে আর পবিত্র নাই আর কি। হ্যাঁ, বা এটা আরেকটা পিঙ্ক রিবনটা আর কি, পিঙ্ক রিবনটা সিম্বলাইজ করতেছে হচ্ছে ইনোসেন্স এবং চাইল্ডিশনেস কে আর কি। কিন্তু এটা যখন তোমার ফেইথের কাছ থেকে দূরে চলে গেল, গাছের ডালে বেঁধে গেল, তখন এটার মানে হচ্ছে সে আর ইনোসেন্স নাই। সে এখন হচ্ছে তোমার সিনফুল অ্যাক্টর হয়ে গেছে, পাপী হয়ে গেছে, সিনার হয়ে গেছে। আরেকটা কোনটা বললা? 18 নাম্বার স্যার। 18 নাম্বার। হোয়াট পার্টিকুলার ক্রিশ্চিয়ান ফেইথ ইজ ক্রিটিসাইজড ইন গুডম্যান বাউন্ড? এটা হচ্ছে তোমার পিউরিটানিজম, পিউরিটান যে ফেইথটা, সেটাকেই তোমার এখানে ক্রিটিসাইজ করা হয়েছে। স্যার, এই প্রশ্ন বইয়ের ভিতর আছে, একটু ঘুরাই দিছেন আর কি। হ্যাঁ, একটু একটু ঘুরাই দিছি, ইয়েস। এটাই ধরতে পারতে হবে, হ্যাঁ। এরকম একটু ঘুরাই ফিরাই আসলে যাতে করে আমরা লিখতে পারি। সাউন্ড হয় না কেন? আচ্ছা, এটা শুরুর দিকে একটু সমস্যা হয়। হ্যাঁ, তুমি হেডফোন ইউজ করো, হেডফোন ইউজ করলে এটা সমস্যাটা থাকবে না। যারা নতুন অ্যাড হয়েছে, আচ্ছা, নেক্সট এক্সাম থেকে দিবা। প্রতি রবিবার এবং বৃহস্পতিবার আমরা রাত 9:45 থেকে 9:30 পর্যন্ত এই পরীক্ষাগুলো নিয়ে থাকি। এটা আমাদের মনে হয় কত, 10 12 নাম্বার পরীক্ষা হলো। কত নাম্বার পরীক্ষা হলো এটা? তেরো তেরো নাম্বার। নাম্বার 13 নাম্বার ব্রিফ কোশ্চেনের পরীক্ষা হলো আর কি। ব্রিফ কোশ্চেন গুলা শেষ হয়ে গেলে, মানে শেষ হবে তো, কারণ আমি আমি তো আর এই রেসে, যে রেসে পরীক্ষা হচ্ছে সেই রেসে তো আর আমাদের ক্লাসগুলো হচ্ছে না, তাই না? কোনো কোনো ক্লাস 2টা 3টা দিন লাগতেছে।
তো তখন আমরা এটার, আমরা যে সাজেশন দিচ্ছি সেই সাজেশন অনুযায়ী আমরা শর্ট কোশ্চেনের তখন পরীক্ষা নেব। আচ্ছা, এবার আসো, চলো আমরা তাহলে আমাদের আজকের পড়াটা পড়ি। তোমরা 32 জন জয়েন করেছো, এটা ফ্যান্টাস্টিক একটা ভিউ। ফোর্থ ইয়ারে সাধারণত এতজন জয়েন করে না। কাল থেকে যেন আবার না করা কইরো না আর কি। মানে তোমরা থার্ড ইয়ারের মতোই হয়ে গেছো, থার্ড ইয়ারে যেমন অনেক জয়েন করে, তোমাদেরও জয়েনিংটা বেশ ভালো। ওকে, তো চলো আজকে আমরা 33 জন, হ্যাঁ 33 জন বলতে আমি সহ 33 জন, আমি বাদে 32। এই যে আমি ওপরে একজন, ওই জন্য আমি যেহেতু হোস্ট সেই জন্য আমি ওপরে আর কি। ওকে, তো চলো আমরা এবার আজকের পড়াটা পড়ি। আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে, আচ্ছা তার আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট করে আসি। তোমরা বেশ কয়েকজন ভর্তি হয়েছো, আরো যারা ভর্তি হতে চাও আগামীকাল থেকে আমাদের স্পোকেন ব্যাচ শুরু হচ্ছে। মূলত স্পোকেন বলতেছি, বাট ওখানে সবগুলো স্কিল নিয়েই মানে কাজ করা হবে, কারণ আমরা 1.5 ঘন্টা সময় রেখেছি। আর স্পোকেনটা বেশি হবে, কারণ আমাদের হাইলাইট করতেছি আমরা ওইটাতে, তারপরেই রাইটিং। স্পোকেন তারপরে রাইটিং, আর রিডিং লিসনিং এগুলো তো মানে হয়েই যায় আর কি। আর এছাড়াও গ্রামারের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, প্লাস ভোকাবুলারি নিয়ে কাজ করব। নতুন নতুন ভোকাবুলারি যাতে যেভাবে আমরা শিখতে পারি সেই কাজগুলো করব আমরা। আগামীকাল থেকে ওই ব্যাচটা শুরু হচ্ছে। আগামী জানুয়ারি থেকে ওই ব্যাচ আর মানে আরেকটা নতুন ব্যাচ শুরু হবে, এটার 36টা ক্লাস হবে। তো সেই হিসাবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির 1 তারিখ থেকে আবার নতুন ব্যাচ চালু হবে। এই ব্যাচের ভেতরেই আর কি, এইখানে এই গ্রুপে অ্যাড করব। এখন যারা জয়েন করতেছে এই গ্রুপে মানে আজীবন থেকে যাবা, এবং আহ, আগের ক্লাস, পরের ক্লাস, 5 নাম্বার ব্যাচ, 6 নাম্বার, 10 নাম্বার ব্যাচ, যে ব্যাচগুলো চলতে থাকবে সেসব ক্লাসই তোমরা আবার করতে পারবা। মানে এটা এই জন্য যাতে করে তোমার উপকারটা হতেই থাকে। আর এটা এই জন্য আরো বলতেছি যে প্রথম ব্যাচ আমরা তো কেয়ার নেবো 100%, এবং আমি খুব সো সিরিয়াস এই ব্যাচটা নিয়ে। আমরা ফার্স্ট ইয়ারের ক্লাস, লাইভ ক্লাস এবার থেকে নিচ্ছি না, আমরা এবার হচ্ছে ওই জায়গাটাতেই এই ক্লাসটা নিচ্ছি আমি। তো যেহেতু একটা ব্যাচ বাদ দিয়ে দিচ্ছি এই ক্লাসটা নেওয়ার জন্য, সুতরাং এখানে আমি সো সিরিয়াস। আর এখানে প্রেসার দিব, স্পিকার করার জন্য যত যা করা দরকার সেগুলো করব। শুধু তোমাদের লেগে থাকতে হবে। অনেকে আছে কোর্সে ভর্তি হওয়ার পর হারিয়ে যায়, তো এটা করা যাবে না, লেগে থাকবা। অনেক সময় এরকম হবে যে তোমাদের যাদের বাচ্চা কাচ্চা আছে, মেয়েরা যারা আছো, অনেক সময় এরকমটা হতে পারে যে, অনেক সময় এরকমটা হবে যে 1.5 ঘন্টা ক্লাস একটানা করা মুশকিল। তো সেই ক্ষেত্রেও সমস্যার সমাধান তো আছেই, হয়তো প্রথম আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টার ভেতরে মেইন অ্যাক্টিভিটি গুলো হবে। বাকি অ্যাক্টিভিটি তুমি পরের দিন রেকর্ডিং ক্লাস দেখেও করে ফেলতে পারবা। যেমন ধরো যে অংশটাতে আমি গ্রামার বুঝিয়ে দেবো বা ভোকাবুলারি দিয়ে দিলাম, বা যে ভোকাবুলারিটা বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা রয়েছে সেগুলো যখন দিব, তারপরে হয়তো রিডিং এর কিছু আইটেম বা রাইটিং এর কিছু আইটেম আমি বুঝিয়ে দেবো, সেই জায়গাগুলোতে তুমি পরের দিন রেকর্ডিং দেখেও করতে পারবা। বাট যে প্রথম আধা ঘন্টা বা 40-45 মিনিট সেটাকে তোমাকে স্পোকেনটা করতে হবে, এই জন্য ওইখানে থাকতে হবে। ওকে, এইটার টাকা হচ্ছে 1,000। এই যেহেতু প্রথম ব্যাচ, এখানে 1,020 টাকা তোমাদের জন্য, আর মানে ইংলিশ ডিপার্টমেন্টে যারা আছে আর কি তাদের জন্য। আর এই ব্যাচটা মূলত সাজানোই হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য, কারণ যাদেরকে আমার টেন্স শিখাইতে হবে না আলাদা করে, যাদেরকে আমার ওই প্যাসিভ শিখাইতে হবে না, আহ, এই জন্য এই কম টাকা রাখা হয়েছে। বাট এর মাঝে হয়তো আরেকটা ব্যাচ চালু করব। এই ধরো সামনে এই এই ব্যাচটাতে কেমন করতেছো তোমরা সেটার উপরে সামনে আরেকটা, যেখানে আমরা হচ্ছে এই টাকার পরিমাণ বাড়িয়ে দেবো, কারণ এটা অন্য অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট গুলো যারা তাদেরকে ভর্তি করাবো। তো কারণ ওদেরকে টেন্স শিখাইতে হবে, ওদেরকে প্যাসিভ শিখাইতে হবে, হ্যাঁ, ওদেরকে মোডালের ইউজ শিখাইতে হবে আলাদা করে, যেটা তোমাদের ক্ষেত্রে কষ্টটা কম হবে, ধরিয়ে দিলেই পারবা। আচ্ছা, আমাদের সবাইকে নিয়ে একটা ফ্রি ক্লাস নিয়ে নি স্পোকেনের। হ্যাঁ, ফ্রি ক্লাস নেওয়া যাবে, এটা একটা ভালো কথা বলেছো। তারপরে 1-2টা ক্লাসের ভিডিও দিয়েন স্পোকেন ক্লাসের,
বা একটা ওরিয়েন্টেশন ক্লাস। হ্যাঁ, এটাও ভালো বলেছো যে এক্সট্রা পরিশ্রম না করে এক দুইটা ভিডিও ওপেন করে দিলাম, তারপর ওইটা দেখে তোমাদের যাদের ভালো লাগবে তারা জয়েন করলে। হ্যাঁ, এটাও ভালো বলেছো, এটাই মনে হয় করবো আর কি। ওকে, তো চলো আমরা শুরু করি আজকে, অ্যাডভার্টাইজমেন্ট বাদ আর কি। তোমরা যেহেতু শেষ, তোমাদের টাইম আছে, আমরা একটু বেশি সময় ধরে পড়তে পারি, যার জন্য এইটা অ্যাড অ্যাড করলাম। এবার আসো, আমরা পড়বো আজকে অ্যাগামেমনন সম্পর্কে। আচ্ছা, অ্যাগামেমনন এটা হচ্ছে একটা ট্র্যাজেডি। এটা একটা ট্র্যাজেডি। আবার এটা রাইটার হচ্ছে এসকাইলাস। তোমরা একটা জিনিস, এটা এটা একটু মনে রাখো তো, তোমাদের যে রাইটিং, তোমাদের যে ক্লাসিক ইন ট্রান্সলেশন যেটা রয়েছে, এইটার ভেতরে যে রাইটাররা রয়েছেন তারা হচ্ছেন সবাই ক্লাসিক্যাল এজের রাইটার। ইনক্লুডিং সেকেন্ড ইয়ারে তোমরা পড়েছিলে সফোক্লিস, ওই সফোক্লিসও হচ্ছে ক্লাসিক্যাল রাইটার। আবার এর সাথেও তোমরা অ্যারিস্টটলকেও ক্লাসিক্যাল রাইটার ধরবা, তোমরা প্লেটোকেও ক্লাসিক্যাল রাইটার ধরবা। এছাড়াও রয়েছে হিস্টোরিয়ান হেরোডটাস, তারপরে আরো অনেকেই রয়েছে আর কি, এদেরকে ক্লাসিক্যাল রাইটার ধরবা। যদি কখনো কোনো চাকরিতে বা কোনো ভাইভাতে কোথাও বলে যে মেনশনস দ্য নেম অফ সাম ক্লাসিক্যাল রাইটার্স, তখন তুমি এই নামগুলোই বলবা। তারপর সেনেকা, হুম, বা বা ওই যে আরো আরো কয়েকজন রয়েছে, ভুলে গেছি আর কি। তো এদেরকে তোমরা ওই হচ্ছে তোমরা ক্লাসিক্যাল রাইটার হিসেবে বলতে পারবা সেই সময়টাতে, এগুলো মনে রেখো। ফন্ট সাইজ বড় করতে হবে। ওকে, এটা হবে না, এটা হওয়ার কথা। তোমরা জুম করো, জুম করলে বুঝতে পারবে, একটু ডাবল ক্লিক করো তোমার মোবাইলের ইয়ের উপরে, স্ক্রিনের উপরে, দেখবা জুম হয়ে যাচ্ছে, একটু বড় হয়ে যাচ্ছে স্ক্রিনটা। দেখো, এই এসকাইলাস তিনি জন্মগ্রহণ করেছিলেন 525 বছর আগে, মানে যীশু খ্রিস্টের জন্মের 525 বছর আগে। আজ থেকে প্রায় 2825 বছর আগে। 2800 কি, না, 2548 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাই না, না কত হচ্ছে, যাই হোক। তিনি যীশু খ্রিস্টের জন্মের 525 বছর আগে জন্মগ্রহণ করেন এবং মারা যান হচ্ছে 456 বছর, 56 বছর আগে। তো এইটা আর বুঝে, এই যে বিসি বিসি এর হিসাব বোঝো না এমন কেউ আছো? তাহলে বুঝিয়ে দেবো, আর নাইলে বুঝিয়ে দেবো না, নিচে চলে যাবো। স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলো। স্যার, আমি বিসিএর হিসাবটা আর কি বুঝি না, একটু আচ্ছা, আমি বললে আমি ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। মানে চসার হচ্ছে ক্লাসিক্যাল রাইটার না, চসার তো এই এই যুগের, এই যে 1400-1500 সালের। ক্লাসিক্যাল রাইটার হচ্ছে যারা যীশু খ্রিস্টের জন্মেরও এরকম 300-400 বছর আগে যারা লেখালেখি করেছে, তারা হচ্ছে ক্লাসিক্যাল রাইটার। হ্যাঁ, ওই রাইটারদের অনেক বৈশিষ্ট্য এই যুগের রাইটারদের ভেতরে, যাদের ভেতরে রয়েছে, তারা আমরা বলতে পারি যে ক্লাসিক রাইটার। বাট তিনি অরিজিনাল ওই যুগের রাইটার না। ওকে, এবার দেখো যে এই এসকাইলাসের যে হিসাবটা, বিসি বিসি মানে হচ্ছে, আমরা যে 2023 সাল চলতেছে, কখন থেকে 2023 সালটা গণনা শুরু হচ্ছে, সেটা হচ্ছে যে ধরো, আমি এখানে একটা ইয়ে দিয়ে বুঝাই দিই। ধরো এইটা হচ্ছে সময়, হ্যাঁ, সালের সময় চলতেছে। এই সময়টাতে এসে আমাদের যীশু খ্রিস্ট যিনি, তিনি জন্মগ্রহণ করেছেন, এবং সেখান থেকে আজ অবধি যেটা চলতেছে, এটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আজ অবধি 2023 বছর, 2023 বছর চলতেছে যীশু খ্রিস্টের জন্মের পরে, এবং এটা যীশু সাল চলতেছে। কিন্তু যীশু খ্রিস্টের জন্মের আগে কি মানুষ জন্মগ্রহণ করেনি? করেছে। তো সেই জন্মগ্রহণটাই আমাদের যীশু খ্রিস্টের জন্মের, এই যীশু খ্রিস্টের জন্মের তোমার 525 বছর আগে, ধরো এইখানটাতে আমাদের স্কাইলাস জন্মগ্রহণ করেছেন। যীশু খ্রিস্টের জন্মের 525 বছর আগে, তাহলে মারা যাবেন কখন? তার থেকে ধরো মোটামুটি 100 বছর তিনি মানে বেঁচেছেন, আমরা যত সালই ধরে রাখি আর কি। যেমন মারা গেছেন তখন কি 456 বছর আগে, 456 বছর আগে মারা গেছেন।
তাহলে 525 বছর আগে জন্মগ্রহণ করেছেন এইখান থেকে। এই জন্যই একটু আমাদের কাছে হেরফের মনে হয় যে কি জন্ম হলো 525-এ, মারা গেল 456, কিভাবে সম্ভব? সম্ভবটা এই যে এইভাবে। কারণ হচ্ছে যে আমাদের তো এই এই যে অ্যারো, সালের যে গণনা, টাইমের যে অ্যারোটা, সেটা লেফট থেকে রাইটে যাচ্ছে। তো যীশু খ্রিস্টের জন্মের সময়টা থেকে আমরা ফরওয়ার্ডে আছি বলে আমাদের মনে হচ্ছে যে এটা শুধু সামনের দিকে। এবং আমাদের জন্ম, ধরো ধরো তোমার আমার জন্মই, তোমার জন্ম যদি 2000 সালে হয়, এখানে তুমি জন্মগ্রহণ করতেছো, মারা যাবা হয়তো বা 2050, 60 বা 70 বা 80 সালে গিয়ে, তাই না? তার মানে এটা সামনের দিকে। ঠিক এরকমই তুমি ব্যাকওয়ার্ডে জন্মগ্রহণটা হচ্ছে, তোমার জন্মটা হচ্ছে পেছনের দিকে, মারা যাচ্ছ তুমি সামনের দিকে গিয়ে। ঠিক এই জায়গাটাতেও জন্মটা হচ্ছে স্কাইলাসের ব্যাকে, মানে পেছনের সময়টাতে, মারা যাচ্ছে সে সামনে এসে। তো এই সামনে আসাটা আর ব্যাকওয়ার্ডটা কি? যীশু খ্রিস্টের জন্মের 525 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছেন, আর যীশু খ্রিস্টের জন্মের 456 বছর আগে তিনি মারা গেছেন। মানে এই সময়টা এইখানে হচ্ছে 456, আর এই পুরো সময়টা হচ্ছে তোমার হচ্ছে 525। বুঝতে পেরেছো? জি স্যার। আর এই বিসি মানেই হচ্ছে বিফোর ক্রাইস্ট। কোরাস সম্পর্কে বলবো আজকের এটার ভেতরেই রয়েছে, এই রাইটিং এর ভেতরে রয়েছে, আমরা যখন আসবে তখন বলবো। চলো আমরা এখান থেকে বলি। দেখো, এখানে অনেক আননোন ওয়ার্ড আছে আমার। এগুলো যেহেতু আমি এই লেকচার শিট গুলো বানাই বিভিন্ন ওয়েবসাইট থেকে, অনেক ইনফরমেশন নিয়ে, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায়, একটা একটা জাস্ট গোছানো আর কি। এগুলো সবই নেট থেকে নেওয়া, আমার বানানো কোনো সেন্টেন্স না, কোনো কিছুই না। তো এই জন্য অনেক জায়গাটায় অনেক আননোন ওয়ার্ড থাকে, কঠিন কঠিন ওয়ার্ড থাকে। তো সেইগুলো আমার জন্যও কঠিন। দেখো, অরিজিনালি পারফর্মড ইন 458 বিসি। বলা হচ্ছে এই রাইটিংটা অরিজিনালি পারফর্ম করা হয়েছিল স্টেজের ওপরে 458 বিফোর খ্রিস্টাব্দে, যীশু খ্রিস্টের জন্মের 458 সাল আগে। অ্যাগামেমনন ইজ দ্য ফার্স্ট প্লে ইন এস্কাইলাস অরিসিয়া, বা অরেস্টিয়া আর কি, যে যেটা বলো। অরিসিয়ার যে ট্রিলজি ছিল, সেই ট্রিলজির প্রথম প্লে হচ্ছে এই অ্যাগামেমনন, হুইচ অলসো ইনক্লুডস ল্যাবেশন। আচ্ছা, এখানে কে বলতে লিবেশন কে বলতেছে, কে বলতেছে লাইবেশন, লাইবেশন বিয়ারার্স অর ইউমেনিডিস। হ্যাঁ, এই দুইটা মানে হচ্ছে যে তার একটা ট্রিলজি ছিল, তিনি তিনটা নাটকের ধরো একটা সমগ্র তিনি লিখেছিলেন, তিনটা নাটক লিখেছিলেন। এবং তিনটা নাটকের, আমরা ওই যে এখনকার যুগে যে সমগ্র পাই না, রবীন্দ্র সমগ্র, নজরুল সমগ্র, এরকম তিনি তিনটা নাটক লিখেন। এবং সেই তিনটা নাটককে একসঙ্গে বলা হয় ট্রিলজি। এবং সেই ট্রিলজির নাম তিনি দেন হচ্ছে ওরেশিয়া। হুম। এবং এই ওরেশিয়া ট্রিলজি, ওরেশিয়া সমগ্রের ভেতরে একটা নাটক হচ্ছে অ্যাগামেমনন, আরেকটা নাটক হচ্ছে এই লাইবেশন বেয়ারার্স, আরেকটা নাটক হচ্ছে এই যে ইউমেনিটিস। এইটা, এই তিনটা নাটকের প্রথম নাটক হচ্ছে অ্যাগামেমনন। The play is set in front of the palace of Argos and begins with the watcher noticing a beacon fire, uh, which signals the return of Argos king Agamemnon 10 years after sailing away to conquer Troy. বলা হচ্ছে এই নাটকটা সেট করা হচ্ছে, এটার সেটিংটা বা এটা শুরুটা হচ্ছে হচ্ছে তোমার আর্গসের যে, মানে গ্রিসের একটা শহর, তাহলে সেটা হচ্ছে আর্গস। সে আর্গসের রাজপ্রাসাদের সামনে এটা সেট, মানে সেটিংটা। এবং এটা শুরু হচ্ছে একজন ওয়াচার, ওই যে আহ, এটা তোমরা ওই যে বিভিন্ন রাজ রাজবাড়িতে গেলে দেখবা যে ওয়ালের মাঝখানে মাঝখানে বিশাল একটা করে আলাদা করে মানে একজন ওয়াচার থাকার জায়গা, সেখান থেকে সে বাহিরের ইয়েগুলো পরিদর্শন করে। তো এটা এখনো আছে। আমরা আমরা যদি তোমরা যদি ঢাকায় যাও, বঙ্গভবন কখনো দেখো বা গণভবন গুলো দেখো, তাহলে দেখবা যে এখনো রয়েছে ওই জায়গাগুলো, তো পুলিশ দাঁড়িয়ে থাকে। আগে ছিল এই ওয়াসার আর কি, বাহির থেকে কোনো আক্রমণ টাক্রমণ হয় কিনা বা কোনো ঘটনা বাইরে ঘটতেছে এইগুলো আর কি জানায় দেওয়ার জন্য। তো বলা হচ্ছে যে একজন ওয়াসার সে নোটিশ করতেছে যে একটা বিকন ফায়ার, মানে একটা সিগন্যালিং ফায়ার, যেটা সিগন্যাল দিচ্ছে যে কিং অফ আর্গোস, যে বা আর্গোস কিং অ্যাগামেমনন, সে 10 বছরের যে ট্রয় নগরীর যে যুদ্ধ, সেই যুদ্ধ জয় করে 10 বছর ধরে তিনি
যে যুদ্ধটা জয় করেছেন, জয় জয় করার পরে 10 বছর পরে তিনি আসতেছেন এই তার যে নিজের যে দেশ বা নিজের যে রাজ্য আর্গস সেখানে, এবং সেই তার আগমন উপলক্ষে একটা সিগন্যাল ফায়ার করা হচ্ছে, আগুনের সিগন্যাল দেওয়া হচ্ছে, এবং এইটা একজন ওয়াচম্যান সে দেখতেছে ওয়াচ টাওয়ার থেকে, এবং সে জানাচ্ছে এটা। The information is subsequently confirmed by Herald soon after, which Agamemnon arrives in a chariot that also carries Cassandra, the Trojan princess, a spoil of war, and a new bedmate of Agamemnon. আচ্ছা, এই ইনফরমেশনটা খুব দ্রুতই মানে এটা এই ইনফরমেশনটা কনফার্ম করলো আমাদের হেরাল্ড নামে একটা ক্যারেক্টার। হ্যাঁ, আমরা জানবো হেরাল্ড কে, পরবর্তীতে জানবো। এবং একটু পরে আমরা দেখতে পেলাম যে অ্যাগামেমনন সে এসে পৌঁছাচ্ছে তার যে চ্যারিয়ট, তার যে গাড়ি, সেই গাড়ি দিয়ে। এবং তখন তার এরকম টয়োটা এক্স করোলা এগুলো তো আর তখন ছিল না, প্রাডো জিপ এগুলো ছিল না, তখন হচ্ছে চ্যারিয়ট বলতে যে ঘোড়ায় টানা গাড়িগুলো আর কি। এই গাড়ির মাধ্যমে তিনি এসে উপস্থিত হচ্ছেন, তার সাথে রয়েছে ক্যাসান্ড্রা। ক্যাসান্ড্রা হচ্ছে ওই যে ট্রোজান প্রিন্সেস, ওই প্রায়ামের মেয়ে মেবি, আমরা জানবো। তো ট্রোজান প্রিন্সেস সে, এবং সে হচ্ছে স্পয়েল অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধে প্রাপ্ত আর কি। যুদ্ধ জয় করার পরে আগেকার রাজরাজারা কি করতো, তারা হচ্ছে ওই মেয়েদেরকে ধরে নিয়ে আসতো। তো এইরকম একজন মেয়েকে সে ধরে নিয়ে আসছে, যার নাম হচ্ছে ক্যাসান্ড্রা। সে হচ্ছে এখন তার নতুন বেডমেট আর কি, এবং এই আগামেমননের। রিগার্ডলেস অফ দিস, বলা হচ্ছে যে এটা ছাড়াও ক্লাইটেমিনিস্ট্রা ওয়েলকামস হার হাজবেন্ড গাশিংলি, eventually uh, eventually persuading him to enter his palace by trading over a purple tapestry more becoming for gods than humans. আচ্ছা, বলা হচ্ছে যে রিগার্ডলেস দিস অফ দিস, মানে এই যে ঘটনাগুলো ঘটতেছে এগুলোর এগুলোর বাহিরেও আরো যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে আমাদের যে ক্যাসান্ড্রা, ক্লাইটেমিনিস্ট্রা, অর্থাৎ এই যে ইয়ের বউ, কি বলে আমাদের অ্যাগামেমননের যে বউ, সে তাকে হাজবেন্ডকে ওয়েলকাম জানাচ্ছে, এবং খুবই মানে শ্বাসরুদ্ধকর ওয়েতে, গাশিংলি, বা বলতে পারো যে একটু রাগ তো মনের মধ্যে আছেই, তাই না? এই রাগ নিয়ে সে আসলে খুব জোরে জোরে ফসফস করতে করতে সে আসলে তাকে ওয়েলকাম জানাচ্ছে, বা বলতে পারো যে হয়তো খুব জোরে ওয়েলকাম জানাচ্ছে। আমরা অনেক সময় কি রেগে গেলে আমাদের ছোট ভাই বোন বা যাদের প্রতি রেগে যাই, আচ্ছা আসো আসো দেখতেছি, ব্যাপারটা এরকম, আমরা জোরে জোরে বলি না, কথাবার্তা বলি এরকমটা আর কি। ইভেনচুয়ালি শেষে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইভেন পারসুয়েডিং হিম, সে তাকে অনুসরণ করতেছে এবং তাকে বলতেছে টু এন্টার দ্য হিজ প্যালেস, তার রাজপ্রাসাদে যেন সে প্রবেশ করে, ট্রেডিং ওভার এ পার্পল ট্যাপেস্ট্রি, একটা বেগুনি কালারের ট্যাপেস্ট্রির উপরে পাড়া দিয়ে। আমরা যেমন বলি না লাল গালিচার সংবর্ধনা দেয়া, আমরা বিভিন্ন দেশে প্রেসিডেন্ট গুলো আসলে আমাদের অতিথি ভবনে প্রবেশ করে বা বিমান থেকে নেমে হাঁটতে হাঁটতে আসে, এটা কি লাল গালিচার উপরে না? তো এরকম একটা পার্পল ট্যাপেস্ট্রির সে সংবর্ধনা দিচ্ছে, এবং যেটা বিকামিং মোর গডস দেন হিউম্যান, এবং এইটা অনেকটা গড লাইক হয়ে গেল। হ্যাঁ, গডদেরকেও মনে হয় এইভাবে আর কি ওয়েলকাম জানায় না, এরকম করে আর কি একজন মানুষকে তার ওয়াইফ তাকে এভাবে ওয়েলকাম জানাচ্ছে। ইট ইজ আ হিউব্রিস্টিক অ্যাক্ট with which Clytemnestra tries to give further justification uh, to what she intends to do next, murder Agamemnon. বলা হচ্ছে এটা একটা হিউব্রিস্টিক একটা তোমার হচ্ছে আহ ইয়ে অ্যাক্ট করতেছে সে, মানে একটা অভিমানী একটা কাজ করতেছে সে, যেটা মূলত যেখানে ক্লাইটেমিনিস্টরা একটা জাস্টিফিকেশন মানে ফার্দার জাস্টিফিকেশন দিবে, এবং সে কি করতে যাচ্ছে নেক্সটে সেইটাই যেন সে করতে যাচ্ছে। আমরা অনেক সময় কি হয়, কোনো একটা ধরো কবুতরকে ধরবা, এটার জন্য একটা ফাঁদ পেতেছো, তুমি কি করতেছো, আয় আয় এই যে খা, কাছে এসে খা, কাছে এসে খা, আমরা বলি না? তো যখনই সে কাছে আসতেছে আমরা তাকে খপ করে ধরে ফেলতেছি। ঠিক এইটাই আমাদের এই ক্লাইটেমিনিস্টরাও বলতেছে, আসো আসো, লাল গালিচার উপর দিয়ে আসো, হেঁটে আসো। হ্যাঁ, তো এটা সে কেন করতেছে, মানে এই যে আদর যত্নটা খাতির যত্ন কেন করতেছে, কারণ হচ্ছে সে তার পরবর্তী যে কাজটা সেটা সে করবে। পরবর্তী কাজটা কি, মার্ডার অফ অ্যাগামেমনন, মানে অ্যাগামেমননকে সে হত্যা করবে। এটার জন্য তাকে এত
আদর করে খাতির যত্ন করে সে ওয়েলকাম জানাচ্ছে। Left behind, Cassandra, a prophetess cursed not to be believed by anyone, senses this outcome. বলা হচ্ছে যে এটা ছাড়াও ক্যাসান্ড্রা, আমাদের যে হচ্ছে এই লেফট বিহাইন্ড মানে বিসাইড আর কি, ক্যাসান্ড্রা সে হচ্ছে প্রফেটিস, সে একজন হচ্ছে ভবিষ্যৎ বক্তা। হ্যাঁ, তার বাবা তো প্রায়াম মনে হয় ছিল, আমি আমি ভুলে গেলাম, তো গতদিনই তো পড়াইলাম না, কিন্তু ভুলে গেছি ক্যারেক্টারটা। তো সে একজন প্রফেটিস, সে হচ্ছে ভবিষ্যৎ বলতে পারে। কার্সড নট টু বিলিভ বাই এনিওয়ান, তিনি আসলে আহ, কাউকে বিশ্বাস করতে পারছিলেন না, এবং হচ্ছে সেন্সেস দিস আউটকাম, এবং এই যে খাতির যত্ন, এটার আউটকামটা কি হবে সেটা সে বিশ্বাস মানে বুঝতে পারতেছে যেন। মানে মাছকে টোপ ফেললে অনেক মাছ আছে না এসে ছুঁয়ে চলে যায়, আমাদের মনে হলো যে ওই বড়শিতে ঠোকর দিল, কিন্তু আসলে ও বাড়ি পেট টেট দিয়ে বা লেজ দিয়ে বাড়ি দিয়ে চলে গেছে খাবারটা ফেলে দিয়ে। তো আমাদের এই ক্যাসান্ড্রার ক্ষেত্রেও তাই, সে বুঝতে পারতেছে যে কিছু একটা ঘটবে। Even so, she decides to enter the palace as well, believing this to be her inevitable fate. এমনকি সে সিদ্ধান্ত নিল লাস্টে, যে সে সব জানতেছে, বুঝতেই পারতেছে, তো সে এটা জেনেও এই রাজপ্রাসাদে সে প্রবেশ করতে চাচ্ছে, কারণ সে মনে করতেছে যে এটা তার অনিবার্য একটা ভাগ্য। সেও মারা যাবে আর কি এখানে। তো এই অনিবার্য ভাগ্য হিসেবে চিন্তা করে সে এবার ওই রাজপ্রাসাদের ভিতর প্রবেশ করতে যাচ্ছে আর কি। Indeed, it is Clytemnestra's murders. It is Clytemnestra murders both Agamemnon and his lover. Agamemnon এবং তার যে লাভার, সেই দুইজনকে সে হত্যা করে, and defends this decision before the chorus as a just act of revenge for Agamemnon having sacrificed their daughter Iphigenia to appease the gods for the transgression of his own, namely killing Artemis' sacred deer. ওকে, ক্লাইটেমিনিস্ট্রা সে এই যে আগামেমননকে মার্ডার করতেছে, এবং তার যে লাভার তাকে সে মার্ডার করতেছে, মানে হিজ লাভার বলতে ওই যে ক্যাসান্ড্রাকেও সে মেরে ফেলতেছে আর কি, তো তাকেও সে মেরে ফেলতেছে, অ্যান্ড ডিফেন্স দিস ডিসিশন, এবং এই ডিসিশনটাকে সে কোরাসদের সামনে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করতেছে, এবং সে বলতেছে এটা হচ্ছে একটা রেভেঞ্জ, একটা প্রতিশোধ আমি নিলাম অ্যাগামেমননের ওপরে। কারণ হচ্ছে অ্যাগামেমনন তার যে তাদের যে মেয়ে, সেই মেয়ে নাম হচ্ছে ইফিজিনিয়া, তাকে সমুদ্রের ভেতরে আর কিছু হলে তাকে স্যাক্রিফাইস করেছে, তাকে ওই যে বলে না যে বলি দেয়া বা গডদের উদ্দেশ্যে দান করা, এরকমটা সে করেছে। এটা কেন করেছে? টু অ্যাপিজ, শান্ত করার জন্য, দ্য গডস অফ দ্য ট্রান্সগ্রেশনস অফ হিজ ওন, নেমলি কিলিং আর্থেফিস। ট্রান্সগ্রেশন বলতে কি বোঝাচ্ছে? সীমা লঙ্ঘন, কতবার পড়লাম মনে থাকে না। আচ্ছা আচ্ছা, টু অ্যাপিজ দ্য গডস ফর এ ট্রান্সগ্রেশন অফ হিজ ওন, অর্থাৎ আমাদের যে অ্যাগামেমনন সে একটা ট্রান্সগ্রেশন করেছিল, মানে একটা সীমা লঙ্ঘন করেছিল, এবং এতে করে গডরা ক্ষেপে যায়। তো গডদেরকে শান্ত করার জন্যই সে কি করেছিল, ইফিজিনিয়াকে বলি দিয়েছিল, স্যাক্রিফাইস করেছিল। এবং এটা কোন গড? নেমলি কিলিং আর্তেমিস, মানে আর্তেমিস এর একটা স্যাক্রেড ডিয়ার, তার একজন তার একটা প্রিয় হচ্ছে তোমার হরিণ। সেই হরিণকে কিলিং করার জন্যই, আমরা এটা সম্পর্কে নিচে জানবো আর কি। তো হরিণকে হরিণকে কিলিং করার জন্যই মূলত হচ্ছে তাকে, তার মেয়েকে আসলে স্যাক্রিফাইস করতে হয়। এটার স্টোরি আছে যে সমুদ্রের ভেতরে তাদের যখন জাহাজ চলে আসছে, এখানে প্রচন্ড সমুদ্রের ভেতরে মানে ঝড় ঝঞ্ঝা, বা বলতে পারো যে আহ প্রচন্ড ঢেউ এর ভেতরে পড়েছে, তাদের জাহাজটা কোনো মতেও সামনে আগাচ্ছে না। তখন এখানে কেন এটা হচ্ছে, পরে তখন দেখা গেল যে আহ, এই আগামেমননের কারণেই হচ্ছে, এবং আগামেমননকে তখন এখানে একজন কুমারী মেয়েকে স্যাক্রিফাইস করতে বলা হলো। তখন কুমারী মেয়ে কে রয়েছে? এই আগামেমননের মেয়ে। তো তখন আগামেমননের মেয়েকে আসলে এখানে স্যাক্রিফাইস করা হয়, সেটা আরেকটা স্টোরি আর কি। হাউ এভার,
That's not the whole story, as we soon learn from Clytemnestra's lover, Agamemnon's cousin, Aegisthus, who unexpectedly appears on stage. যাই হোক, এটাই যে পুরো স্টোরি তা না। আমরা খুব দ্রুতই জানতে পারি যে ক্লাইটেমিনিস্টার লাভার, যে কিনা অ্যাগামেমননের কাজিন, তার নাম হচ্ছে অ্যাজিস্টাস, সে আনএক্সপেক্টেডলি এই স্টেজের ওপরে এসে উপস্থিত হয়, এবং সেও মানে এটাও একটা কারণ যে অ্যাগামেমননকে মারতে পারলে সে অ্যাজিস্টাসের কাছে চলে যেতে পারবে, এটাও একটা কারণ। হি ইজ ইন অন দ্য মার্ডার প্লট অ্যাজ ওয়েল, এবং এই অ্যাজিস্টাসও এই মার্ডার যে দুরভিসন্ধি করেছে, মার্ডারের যে প্লট বা চক্রান্ত করেছে, এটার ভেতরে সেও রয়েছে অ্যাজ এ ওয়ে টু অ্যাভেঞ্জ হিজ ব্রাদার, এবং এটা তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ হিসাবে সেও এর ভেতরে রয়েছে। হু হ্যাড বিন নট অনলি স্লাউটার্ড বাই আগামেমননস ফাদার আর্তিয়াস, বাট অলসো কুকড অ্যান্ড সার্ভড অ্যাজ ডিনার টু অ্যাজিস্টাস ফাদার থেটিস থেস্টিস। আচ্ছা, এই তার যে ভাই, মানে তার অনেকগুলি ভাই ছিল। এই যে অ্যাজিস্টাস, অ্যাজিস্টাসের হচ্ছে অ্যাজিস্টাস হচ্ছে আগামেমননকে মারে, কারণ হচ্ছে অ্যাজিস্টাসের বাবা তার ভাইদেরকে মেরে অ্যাজিস্টাসের বাবাকে খেতে দিয়েছিল। শুধু মেরেছে তাই না, হ্যাঁ, তাকে রান্না করেছে, রান্না করে তার বাবা থিস্টিসকে খেতেও দিয়েছিল, এবং সে খেয়েছে। তো এই যে একটা পাপ করেছে, এইটার এই কিলিং এর প্রতিশোধ নেওয়ার জন্য সে অ্যাজিস্টাসকে মারার প্ল্যান, অ্যাগামেমননকে মারার প্ল্যান করে, অ্যাগামেমননের বউয়ের সাথে সম্পর্ক করে তার সাথে একটা চক্রান্ত করে আর কি। এগুলো আলাদা ঘটনা, এগুলোও তোমরা জানতে পারবা যদি আবার এই অ্যাজিস্টাসের কাহিনী যখন জানবা তখন। এগুলো প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রে আলাদা আলাদা স্টোরি রয়েছে। The Argives elders bemoan this sudden turn of events and warn that Agamemnon's sons, Orestes, will inevitably return to look for vengeance. এই যে তুমি কেউ একজন বলতেছিলে না যে কোরাসদের সম্পর্কে বলতে, আমরা নিচে আরো জানবো। তো কোরাস হচ্ছে, তোমরা সেকেন্ড ইয়ারে যখন পড়েছো তখন জেনেছো সফোক্লিসের ভেতরেও ইডিপাস রেক্সের ভেতরেও কোরাস ছিল। কোরাস হচ্ছে তোমার যেই রাজ্যের রাজার কথা বলা হচ্ছে বা যে রাজ্যের ঘটনা বলা হচ্ছে, সেই রাজ্যের কিছু নোবেলম্যান, কিছু বয়স্ক মানুষ, তাদের সমন্বয়ে একটা গ্রুপ অফ সিঙ্গার, তারা গানে গানে অনেক তথ্য দিয়ে থাকে, বা অনেক ঘটনার ক্ষেত্রে তারা কষ্ট প্রকাশ করে থাকে, বা এই জাতীয় ইনফরমেশন গুলো দিয়ে থাকে। তো আমাদের এইখানে যেহেতু কিং অফ আর্গোস আমাদের হচ্ছে অ্যাগামেমনন, সুতরাং এখানে আর্গোসের যে লোক তাকে বলা হচ্ছে আর্গিভ। তো আর্গিভের ইল্ডার্স, আর্গিভের মোটামুটি 13 থেকে 15 জন নিয়ে কোরাস গঠিত হয় আর কি। তা আর্গিভের ইল্ডার্সদেরকে নিয়ে একটা কোরাস গঠিত হয়েছে। সেই কোরাস কি করতেছে, এখানে বিমন করতেছে, তারা এখানে দুঃখ প্রকাশ করতেছে, কষ্ট প্রকাশ করতেছে বা আর্তনাদ করতেছে। এই যে হঠাৎ করে দিস সাডেন টার্ন অফ দ্য ইভেন্টস, এই যে ইভেন্টসটা হঠাৎ করে এভাবে টার্ন করলো, যে শুধুমাত্র যে এই ইফিজিনিয়াকে বা নিজের মেয়েকে বলি দিয়েছে বলেই যে আমাদের ক্লাইটেমিনিস্টরা এই অ্যাগামেমননকে কিল করলো তাই না, বরং অ্যাজিস্টাস এসে বলল যে এইটার তারও একটা প্রতিশোধ নেওয়া হলো। কারণ তার ভাইদেরকে অ্যাগামেমননের বাবা মেরেছিল, এবং শুধু মারেইনি, তাকে তাদের ভাইদেরকে রান্না করে আবার তাদের যে বাবা অ্যাজিস্টাসের যে বাবা থেস্টিস, তাকে আবার মানে রান্না করে খাওয়ানো হয়েছিল। তো এইটার একটা প্রতিশোধ নিল সে। তো এই যে একটা হঠাৎ করে ঘটনার একটা টার্ন ঘটলো, ঘটনা মোড় নিল, এইটাতে আমাদের এই আর্গিভের যে ইল্ডাররা রয়েছে, কোরাসরা রয়েছে, তারা এখানে কষ্ট প্রকাশ করতেছে, এবং তারা ওয়ার্ন করতেছে এই বলে যে ভবিষ্যতে অ্যাগামেমননের যে ছেলে অরিস্টিস, সেও নিশ্চিতভাবে অপরিহার্যভাবেও সেও এইটার রিটার্ন হিসেবে সেও প্রতিশোধ নেবে। তো এখানে এই যে রেভেন্স, ভেঞ্জিয়েন্স এবং এভেন্স, এই তিনটা মানেই হচ্ছে প্রতিশোধ নেওয়া। একটু একটু স্লাইটলি পার্থক্য রয়েছে, তবে এটা একটু মাথায় রেখো। এই যে ভেঞ্জিয়েন্স, তারপরে কই এখানে দেখলাম এই যে এভেন্স, আর একটা হচ্ছে রেভেন্স। রেভেন্স কি এই যে এই তিনটা ওয়ার্ড একই জিনিস, কিন্তু একটু স্লাইটলি পার্থক্য রয়েছে। এই মুহূর্তে আমি এক্সপ্লেন করতে পারতেছি না, ভুলে গেছি, তবে এই তিনটা একই, মানে প্রতিশোধ নেওয়া। এই তিনটা ওয়ার্ড তোমরা ইউজ করতে পারবা যে কোনো জায়গায়, এবং এগুলো কিন্তু তোমার ইয়েতে আসবে, মানে আসবেই বলতেছি না, পরীক্ষায় আসে, চাকরির পরীক্ষায় আসে। তখন হোয়াট ইজ দ্য মিনিং অফ
রেভেন্স দিয়ে এই দুইটাও দিয়ে দিল, আরো হয়তো কোনো একটা দিয়ে দিল, তখন তো মাথা গরম। রেভেন্স, এভেন্স, ভেঞ্জিয়েন্স সব সেম সেম মনে হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন গেল। এবার আমরা আসি হচ্ছে পোয়েট সম্পর্কে। পোয়েট সম্পর্কে আমরা এটা পড়ছি না, আমরা পড়তেছি হচ্ছে একেবারে এইখান থেকে, থিম থেকে। The play explores the consequences of excessive pride and arrogance. এই প্লেটা অর্থাৎ আমাদের যে অ্যাগামেমনন, এই প্লেটা এক্সপ্লোর করতেছে, মানে এটা থিমটা কি সেটা আমরা আলোচনা করতেছি। সেটা হচ্ছে এই নাটকটা মূলত অতিরিক্ত গর্ব বা অতিরিক্ত ঔদ্ধত্য আচরণের যে ফলাফল সেটাকে এক্সপ্লোর করতেছে। অ্যাগামেমননস ট্রায়াম্ফান্ট রিটার্ন from the Trojan War leads to his downfall due to his uh, hubris which angers the gods. আচ্ছা, বলা হচ্ছে যে আমাদের অ্যাগামেমনন সে জিতে, মানে ওই যে ট্রোজান ওয়ারে সে জয়লাভ করে সে ফিরে আসতেছে, এবং এই ফিরে আসাটাই ছিল হচ্ছে তার একটা ডাউনফলের মানে কারণ আর কি, হুইচ লিডস টু হিজ ডাউনফল, এটাই তার হচ্ছে ডাউনফল ঘটাচ্ছে আর কি, বা তাকে ডাউনফলের দিকে নিয়ে যাচ্ছে। স্যার ওই যে আগামেমননের ভাইয়ের নাম যেন কি ছিল, যে মেনেলাউস, হেলেনের হাজবেন্ড? মেনেলাউস, কিং অফ স্পার্টা। ওকে, আচ্ছা, অ্যাগামেমননের যে ট্রোজান ওয়ার থেকে ফিরে আসা এটা ছিল তার ডাউনফলের একটা কারণ, এবং এটা ছিল ডিউ টু হিজ হিউব্রিস। হিউব্রিস বলতে হচ্ছে অধ্যত্ত আচরণ, অভিমান, অধ্যত্ত আচরণ সবই বোঝায় আর কি হিউব্রিস মানে। এবং হুইচ অ্যাঙ্গার্স দ্য গডস, এবং এই যে সে যে অধ্যত্ত আচরণ দেখালো এটা গডদেরকে রাগিয়ে দিয়েছিল। দ্য থিম অফ জাস্টিস রানস থ্রু আউট দ্য প্লে, এবং এখানে জাস্টিসের থিমও রয়েছে। তাহলে আমরা এখানে একটা দেখলাম হচ্ছে এক্সেসিভ প্রাইড অ্যান্ড অ্যারোগেন্স, এটা একটা থিম। থিম অফ জাস্টিস, হ্যাঁ, এইটা, এটাও একটা থিম, মানে ন্যায় বিচার। এটাও একটা, মানে তুমি একজনকে হত্যা করেছো, তুমিও তোমাকেও কেউ একজন হত্যা করবে, প্রতিশোধ নিবে, এটাকে বলা হচ্ছে জাস্টিস তখনকার সময়টাতে আর কি। তো বলা হচ্ছে যে থিম অফ জাস্টিস এটাও রান করতেছে এই পুরো প্লে জুড়ে। অ্যাগামেমননস স্যাক্রিফাইস অফ হিজ ডটার ইফিজিনিয়া ইজ সিন অ্যাজ এ হেনিয়াস heinous act, and his murder is perceived as retributions of his crime. বলা হচ্ছে যে অ্যাগামেমননের যে স্যাক্রিফাইস, সে তার ডটার এফিজিনিয়াকে যে স্যাক্রিফাইস করেছে, এটাকে একটা ঘৃণ্য পাপের কাজ হিসেবে তোমার হচ্ছে বর্ণনা করা হচ্ছে। এবং তার যে মার্ডারটা, তো তাকে যে মার্ডার করা হলো এটাও মূলত এক ধরনের রিট্রিবিউশন। হ্যাঁ, এটা হচ্ছে তাকে মার্ডার করে ওই তার মেয়ের হত্যার একটা রিট্রিবিউশন করা হচ্ছে। এই রিট্রিবিউশন মানে হচ্ছে প্রতিশোধ। আমরা যে এভেঞ্জিয়েন্স পেলাম, এই রিট্রিবিউশন মানে হচ্ছে প্রতিশোধ। Aeschylus emphasizes the idea that human actions are often preordained by faith. আচ্ছা, এসকাইলাস এখানে জোর দিয়েছেন এবং বলেছেন যে মানুষের অ্যাকশন গুলি অনেক সময় প্রি অর্ডেন বাই ফেথ, অর্থাৎ প্রিডেস্টিনড যেটা বলা হচ্ছে, নিয়তি দ্বারা আগে থেকে নির্ধারিত। তো সুতরাং এখানে ফেথটাও একটা হচ্ছে এখানকার থিম। ক্যারেক্টার্স ইন দ্য প্লেস স্ট্রাগল এগেনস্ট দ্য ইনএভিটেবিলিটি অফ দেয়ার ডেস্টিনিস। এখানকার যে ক্যারেক্টারগুলি রয়েছে তারা তাদের ভাগ্যের যে মানে অপরিহার্য যে ঘটনাগুলি যেগুলো ঘটবেই সেগুলোর এগেনস্টেও যেন তারা স্ট্রাগল করতেছে, সংগ্রাম করতেছে, আলটিমেটলি ফাইন্ডিং দেমসেলভ আনএবল টু এসকেপ দেয়ার ফেটস। এবং আলটিমেটলি তারা দেখতেছে যে তারা আসলে নিজের ভাগ্যকে কখনোই এড়িয়ে যেতে পারে না। এটা আসলেই তাই না? যেমন আমরা, আমাদের জন্য ভাগ্য কি আছে যে প্রতিটা প্রাণী মারা যাবে, প্রতিটা প্রাণী যাদের জীবন আছে তারা মারা যাবে। এটাকে কি আমরা কখনোই এড়াতে পারবো? কোনোভাবেই কি এড়াতে পারবো? তোমাকে বলা হলো যে তুমি মারা যাবা, তুমি যদি মনে করো আচ্ছা তাহলে আমি বাংলাদেশে থাকবোই না, না আমি চলে যাবো আমেরিকা, দেখা যাচ্ছে ওখানে গিয়ে মারা গেছো, মানে তোমার মৃত্যুটা ওখানেই লেখা আছে।
আজ অবধি কেউ বলেছে যে আমার বয়স 500 বছর, 500 বছর ধরে মরিনি, এমন কেউ আছে? নাই। মানে সবাইকে মরতে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রিডেস্টিন্ড করা। তুমি কাকে বিয়ে করবে, এটা প্রিডেস্টিন্ড। অনেক সময় হয় না যে অনেক বাছ বিচার করে গিয়ে এমন একটা ছেলে বা এমন একটা মেয়েকে আমরা বিয়ে করে ফেলি যেটাকে আমি চাইনি বিয়ে করতে, কিন্তু কেন করলাম? ওই যে প্রিডেস্টিন্ড, তুমি ওইটাতেই বিয়ে করবা। আচ্ছা, আবার দেখা যাচ্ছে তুমি চিন্তা করতেছো যে আমি বিয়ে করব, বিয়ের পরে 5 বছর পরে বাচ্চা নিবো, দেখা যাচ্ছে 1 বছর না যেতে তোমার বাচ্চা হয়ে গেল। আবার দেখা যায় যে উম, মানে তুমি পরের বছর নিতে চাচ্ছ, 10 বছর ধরে হচ্ছে না। এগুলো সবই হচ্ছে প্রিডেস্টিন্ড। এগুলো তুমি কখন হবে, কখন বিয়ে করবে, কখন মারা যাবা, কি কর্ম করবা, কতটুকু রিজিক তুমি পাবা, সবই প্রিডেস্টিন্ড। আমরা এটাকে এড়াইতে পারবো না। আচ্ছা, বিট্রিয়াল অ্যান্ড ডিসিট আর সেন্ট্রাল টু দ্য প্লট। এই যে কাহিনীটা, এই নাটকের যে কাহিনী, সেখানে রয়েছে বিট্রিয়াল অ্যান্ড ডিসিট, প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, এটাও রয়েছে এখানকার তোমার এই কাহিনীর ভেতরে। অ্যাগামেমননস মার্ডার ইজ কি orchestrated by his wife ক্লাইটেমিনিস্ট্রা and her lover অ্যাজিস্টাস। অ্যাগামেমননের যে মৃত্যু, সেটাকে তোমার ষড়যন্ত্র করেছে, বা এটাকে সাজানো হয়েছে, বা এটাকে তোমার প্ল্যানটা করেছে কারা? তার ওয়াইফ ক্লাইটেমিনিস্ট্রা এবং তার লাভার, বা তার যে মানে ক্লাইটেমিনিস্ট্রার লাভার এবং অ্যাগামেমননের চাচাতো ভাই, সেটা হচ্ছে তোমার অ্যাজিস্টাস। এই দুইজন মিলে আসলে তারা করেছে, আচ্ছা, প্ল্যান করেছে। Their treacherous action reveal the dark side of human nature. তাদের এই যে বিশ্বাসঘাতকতার যে কাজ, বিশ্বাসঘাতকতামূলক যে কাজ, এটা প্রকাশ করে যে মানুষের জীবনের বা মানুষের হিউম্যান নেচারের যে ডার্ক সাইড, সেটাকে প্রকাশ করতেছে। তাহলে আমরা এটাও একটা পাইলাম এখানকার থিম। The aftermath of the Trojan War and its impact on individuals and society are explored. এই জায়গাটাতে, এই স্টোরিটাতে আমরা দেখতে পাচ্ছি যে ট্রোজান ওয়ার, সেই যুদ্ধের যে আফটারম্যাথ, যে ফলাফল বা ইফেক্ট, সেইটা আমরা পাচ্ছি। এবং এর যে ইম্প্যাক্ট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ক্যারেক্টারের উপরে যেটা পড়েছে, এমনকি সমাজের উপরে যেটা পড়েছে, সেটাকেও এক্সপ্লোর করার চেষ্টা হয়েছে এই রাইটিং এর মাধ্যমে। The play highlights the toll of prolonged conflict and emotional scares they leave behind. বলা হচ্ছে এই নাটকটা মূলত যেন হাইলাইট করতেছে বা ফোকাস করতেছে এই যে দীর্ঘদিন ধরে কনফ্লিক্ট চলেছে, সেটারই যেন একটা টল দিচ্ছে, সেটারই যেন একটা কি বলে মাসুল দিচ্ছে, মাসুল গুনতেছে হচ্ছে পরবর্তী এই কাহিনীগুলোর এই ক্যারেক্টার গুলো, যারা দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছে, এবার এসে তারা তাদের ওই যুদ্ধের যেন মাসুল দিচ্ছে তারা। এবং ইমোশনাল স্কেয়ার্স, অর্থাৎ তারা যে তাদের যে আবেগের যে বিষয়গুলি, যেগুলো তারা পেছনে ফেলে এসেছে, সেইগুলো যেন এখানে তাদেরকে ফ্রাইটফুল করে তোলা, ফ্রিটফুল করে তোলা, তাদেরকে ফিয়ার্ড করে তোলা, এগুলো যেন করতেছে। হয় না যে আমরা একটা ট্রমার ভেতরে পড়ি না, অনেক ঘটনা আছে যে ঘটনার পরে, তো এরা হচ্ছে সেই ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে। দীর্ঘ 10 বছর ধরে যে সেখানে যুদ্ধ যুদ্ধ করেছে, প্রচুর রক্তপাত, হ্যাঁ, সেইখান থেকে আসার পরে তারা একটা ট্রমার ভেতরে আছে, এবং সেই ট্রমারই যেন একটা ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট করতেছে তাদের উপরে। The play also touches on the traditional roles of men and women in ancient Greece. এই প্লেটা তৎকালীন যে গ্রিসের যে পুরুষ এবং মহিলাদের যে ট্র্যাডিশনাল যে ভূমিকা, সেই ভূমিকাকেও যেন এখানে উপস্থাপন করতেছে, বা সেটাকে যেন রোল করতেছে, রোল বলতে সেখানেও যেন আহ, মানে জেন্ডারদের যে রোল, পুরুষ এবং মহিলাদের যে রোল, ভূমিকা পালন করা, সেটাও এখানে যেন আমরা দেখতে পাচ্ছি। অ্যাজ ক্লাইটেমিনিস্ট্রা চ্যালেঞ্জেস সোশ্যাল নর্মস, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাইটেমিনিস্ট্রা সামাজিক যে বিভিন্ন রীতিনীতি, সেগুলোকে চ্যালেঞ্জ করতেছেন। টেক্স অন এ ডমিনেন্ট রোল ইন দ্য পাওয়ার স্ট্রাগল, এবং এখানে যে ক্ষমতার যে লড়াই, ক্ষমতার যে সংগ্রাম, সেই জায়গাটাতে তিনি একটা ডমিনেন্ট রোল প্লে করতেছেন, ভূমিকা পালন করতেছেন। মানে অ্যাগামেমননের অবর্তমানে, কিং এর অবর্তমানে তো কুইনই হচ্ছে সর্বে সর্বা, তাই না? কুইনই হচ্ছে, তিনি কিং এর কাজ করেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করেন। তো এখানে সে তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা খাটিয়ে এখানে কিংকে ইভেন হত্যা করে ফেলতেছে।
তাহলে বোঝো যে ক্লাইটেমিনিসটা কতটা পাওয়ার হোল্ড করে। তো বলা হচ্ছে এখানে একটা জেন্ডার রোল তিনি পালন করেছেন। সেটা হচ্ছে মেয়ে হয়েও তৎকালীন যুগে ওই সময়ে সে হচ্ছে তার হাজবেন্ডকে বা কিংকে, কিং অফ আর্গোসকে সে কিল করতেছে, মার্ডার করতেছে। তো এই হচ্ছে আমাদের থিম এখানে। প্রাইড অ্যান্ড অ্যারোগেন্স রয়েছে, জাস্টিস রয়েছে, রেট্রিবিউশন বা প্রতিশোধ রয়েছে, ফেথ এর ভূমিকা রয়েছে, বিট্রিয়াল অ্যান্ড ডিসিট রয়েছে, তারপরে রিভিলেশন অফ হিউম্যান নেচার, ডার্ক সাইড অফ হিউম্যান নেচার এটা রয়েছে, তারপরে জেন্ডার রোল বা মেন অ্যান্ড উইমেনদের যে রোল, ট্র্যাডিশনাল রোল, সেটাও এখানে রয়েছে। এবার আমরা টোন, মুড অ্যান্ড ইমোশনে যাব। এটাও বড়, যদি আমরা এতখানি পড়বো না দেখি। দ্য প্লেস টোন ইজ প্রাইমারিলি ওয়ান অফ ফরবোর্ডিং অ্যান্ড ট্র্যাজেডি। এক কথায় এটা হচ্ছে ফরবোর্ডিং এবং ট্র্যাজেডি রয়েছে। মানে এক কথায় এখানে বিয়োগান্তক একটা ঘটনা রয়েছে, সেটাকে বলা হচ্ছে এখানকার টোন। বা বলতে পারো যে এখানকার টোনটা হচ্ছে তোমার হতাশার একটা টোন। হতাশার একটা টোন। বা এখানে পুরো পূর্বাভাস দেওয়া হয়েছে, মানে আগে পরে কি ঘটবে। যেমন এখানে আহ, আমাদের অ্যাগামেমননের আহ কোথায় অরিস্টিসের কথা বলা হচ্ছে না, যে সে প্রতিশোধ নেবে তার বাবার হত্যার প্রতিশোধ, এই যে এই জায়গাটাতে। তো এটা একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছে না, পূর্বাভাস দিচ্ছে। তার মানে এই যে একটা অ্যাক্ট যেটা শুরু হয়েছে সেটা কিন্তু থামতেছেই না। ওখানে আমরা দেখতে পেয়েছিলাম এক সফোক্লিসের ভেতরে ইডিপাসের যে কাহিনী, সেটা চলতেছে। সে তার বাবাকে হত্যা করে মাকে বিয়ে করার পরে যে যে অভিশাপটা চলতেছে সেটা কিন্তু চলতেই ছিল। তারপরে আরেকটা নোবেল ছিল, আরেকটা ট্র্যাজেডি ছিল যে অ্যান্টিগন নামে। হ্যাঁ, ওইটা পড়তে গেলেও দেখবা যে ওই ফ্যামিলির উপরে যে অভিশাপ নেমে এসেছে, ও সেই অভিশাপেরই রেজাল্ট। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি আগামেমননের ভেতরে যে তারা ট্রয় নগরীতে যুদ্ধ করার ফলে তাদের উপর একটা অভিশাপ যেন নেমে এসেছে গডেসদের। কারণ ওখানে তো গডেসরা দুই পক্ষ হয়ে গিয়েছিল। তো যেই পক্ষটা হচ্ছে ট্রয়ের এগেনিস্টে ছিল, তারা কি ছেড়ে দিবে নাকি? তারাও ছেড়ে দিচ্ছে না, তাদের উপরে যেন একটা অভিশাপ নেমে আসতেছে। As it tells the story of Agamemnon's return from the Trojan War, where dark prophecies and a sense of impending doom loom over the characters. বলা হচ্ছে যে এখানে ফোরবোর্ডিং, পূর্বাভাস এবং ট্র্যাজেডির যে টোন সেটা রয়েছে। যেহেতু এই স্টোরিটা একটা গল্প বলতেছে, অ্যাগামেমনন সে ট্রোজান ওয়ার থেকে ফিরে আসতেছে সেই স্টোরি, এবং একই সঙ্গে সেখানে একটা ডার্ক প্রফেসি রয়েছে, একটা অন্ধকার কালো একটা ভবিষ্যৎবাণী রয়েছে, এবং এ সেন্স অফ ইম্পেন্ডিং ডোম লুম ওভার দ্য ক্যারেক্টার, এবং ক্যারেক্টারদের ওপরে যেন একটা মৃত্যু বা তারা যে কিছুদিন পরে বা খুব দ্রুতই মারা যাবে বা হত্যাকাণ্ডের শিকার হবে, এই যে একটা সেন্স, সেটাও আমরা দেখতে পাচ্ছি পুরো স্টোরি জুড়ে। দ্য ইউজ অফ ড্রামাটিক আইরনি অ্যাডস টু দ্য অমিনাস টোন। এখানে ড্রামাটিক আইরনি ইউজ করা হয়েছে, যেগুলো হচ্ছে একটা কুলক্ষণের টোন। অমিনাস বলতে কুলক্ষণ, এই কুলক্ষণের টোন আর কি সেট করেছে। তাহলে আমরা এখানে আরেকটা টোন পাচ্ছি। As the audience knows more than the characters on stage, intensifying the sense of impending tragedy. এবং এখানে আমরা যারা অডিয়েন্স রয়েছে, যারা পড়তেছি বা যারা নাটক দেখতেছি স্টেজের সামনে বসে, তারা আমরা ওই ক্যারেক্টারদের সাথে বেশি জানতেছি সামনে কি হতে যাচ্ছে, সামনে যে ট্র্যাজেডি নেমে আসতেছে সেটা সম্পর্কে আমরা বেশি জানতেছি। এবং এর ফলে কিন্তু আমাদের পিটিএন ফেয়ারটা আসে, তাই না? আমরা জানতেছি যে আমাদের ওই ভালো ক্যারেক্টারটা গেলে, ওখানে গেলেই মারা যাবে, আমরা বলতেছি যাস নে, কিন্তু তারপরে গিয়ে মারা যাচ্ছে। তখন আমাদের ভিতরে একটা কষ্ট লাগতেছে। ওটাই হচ্ছে তোমার ক্যাথার্টিক ফিলিং আর কি। এবং এর ফলে আমাদের যে পিটিএন ফেয়ার জন্ম নিচ্ছে, যেটা ওই যে থার্ড ইয়ারে তোমরা পড়েছিলে অ্যারিস্টটলের পোয়েটিক্সে, পিটিএন ফেয়ার। The mood of the play is characterized by the combination of tension, sorrow, and a hint of grandeur. বলা হচ্ছে এখানকার যে মুড, সে মুডটা রয়েছে এখানকার টেনশন, সরো এবং গ্র্যান্ডজরের মধ্যে। হ্যাঁ, তো এখানে এই মুডটা রয়েছে। আমরা আর বাকিটুকু পড়বো না, এটা তোমরা পড়ে নিও। হ্যাঁ, এখানকার মুডটা শুধু আমি জাস্ট বলতেছি। ইমোশনালি, এখানকার ইমোশনটা কেমন? ইমোশনালি অ্যাগামেমনন ইলিসিটস ফিলিং অফ ফেয়ার, পিটি অ্যান্ড অ। বলা যায় এখানে ইমোশনটা রয়েছে হচ্ছে অ্যাগামেমননের ইলিসিট ফিলিংস অফ ফেয়ার, মানে ভয়, তারপরে পিটি করুণা, এবং অ, অ মানেও ভয় আর কি, উদ্বিগ্নতা। এইটার যে একটা তোমার
অনুভূতি রয়েছে তার ভেতরে, সেটাই বলা হচ্ছে যে এখানকার ইমোশন। মানে যেটা অ্যাগামেমনন প্রকাশ করতেছে আর কি। ইলিসিট মানে এখানে প্রকাশ করা, টানিয়া বাহির করা আর কি। ফিয়ার স্টিমস ফ্রম দ্য ওমিনাস প্রফেসিস, ভয়টা আসতেছে কিসে থেকে? ওই যে কুলক্ষণে বা ভয়ঙ্কর যে প্রফেসি গুলো করা হচ্ছে, ভবিষ্যৎবাণী করা হচ্ছে সেগুলো থেকে। অ্যান্ড দ্য আন্ডারলাইং টেনশন, এবং টেনশন, অন্তর্নিহিত টেনশনটা কোথা থেকে আসতেছে? এইখান থেকেই, মানে এই ফিয়ারটা আসতেছে টেনশন থেকেও। While pity arises as the characters grapple with their fates and the consequence of their actions, এবং পিটি আসতেছে যখন ক্যারেক্টার গুলো তাদের যে ফেথ, সেই ভাগ্যের দ্বারা আহ মানে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে, বা ভাগ্যের হাতে যখন তারা, ভাগ্যের খপ্পরে যখন পড়ে যাচ্ছে, এবং তাদের অ্যাকশনের, তাদের কাজের ফলাফল স্বরূপ তারা যে বিপদে পড়তেছে, এইখানে এই সময়টাতে আমাদের পিটি আসতেছে। And awe is inspired by the play's poetic language and the larger than life themes of faith, justice and power of the goddess। এবং জিনিসটা আসতেছে, মানে ভয়ের যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে, মানে আহ, আমাদের যে এই নাটকের যে পোয়েটিক ল্যাঙ্গুয়েজ সেখান থেকে আসতেছে, এবং থিমস যেগুলো জীবনের চাইতেও বড় থিম, বা জাস্টিস বা ফেথ বা গডদের যে পাওয়ার, সেখান থেকে আসতেছে। লার্জার লার্জার দেন লাইফ বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে যে তুমি একটা অভিশাপ ক্যারি করতেছো, সেই অভিশাপটা তোমার লাইফটা তো শেষ করে দিলই, সেই অভিশাপটা তোমার ছেলেপুলের লাইফকে শেষ করে দিচ্ছে, এমনকি তারপরের পুরা প্রজন্ম ধরেই যেন শেষ হয়ে যাচ্ছে। তো এই যে তোমার একটা কার্স, একটা অভিশাপ, সেটা লার্জার দেন লাইফ হয়ে যাচ্ছে না? কারণ তোমার জীবন তো যাচ্ছেই, তার চেয়েও বড়, মানে সেই অভিশাপের বয়সটা যেন আরো বেশি। তো মানে ভাগ্যের যেন বয়সটা তার চেয়েতেও বেশি। যেমন আমরা যদি, তোমরা যদি কখনো অ্যান্টিগনে পড়ে থাকো তাহলে জানবা যে ইডিপাস যে একটা বাজে কাজ করলো, তার বাবাকে হত্যা করলো, মাকে বিয়ে করলো, ওই অভিশাপটা পরবর্তীতে তাদের যে ছেলে মেয়ে, হচ্ছে ইসমেনি, তারপর অ্যাগামেমনন, আরেকটা ওদের ভাই ছিল, তাদের উপরে এসেও বর্তালো। এমনকি এই যে ওখানে ইডিপাস মানে স- অন্ধ হয়ে যাওয়ার পরে, নির্বাসনে যাওয়ার পরে ক্রেওন রাজা হয়, সেই ক্রেওন আবার হচ্ছে তোমার অ্যান্টিগন অর্থাৎ ইডিপাসের মেয়ের সাথে ক্রেওনের ছেলের আবার সম্পর্ক। তো ওইখানে যখন অ্যান্টিগন মারা যাচ্ছে, তখন ইদিপাসের ক্রেওনের ছেলেরও ক্ষতি হচ্ছে। তো এইভাবে আসলে এই যে অভিশাপগুলো লার্জার দেন লাইফ, বা এই যে কনসিকুয়েন্স গুলো লার্জার দেন লাইফ, এটাকে বলা হচ্ছে লার্জার দেন লাইফ। এরপরে আসে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা পড়ে দিতে না, ব্যাকগ্রাউন্ডের পরে শেষ করে ফেলবো। ক্যারেক্টার আর স্টোরি সামনের দিন, আমাদের সামনের দিনে হয়ে যাবে, এটা বেশি বড় না। এই কাহিনীগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, কখন কোথায় কি ঘটতেছে, এগুলো একটু মনে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। আর এগুলো মনে থেকে যায়, প্রথম দিকে একটু কঠিন মনে হলেও প্রথমবার পড়ার পর নেক্সট বার যখনই রিভিশন দিতে যাবা দেখবে এটা ইজি হয়ে গেছে। আর ক্যারেক্টার গুলোর যে জটিলতা, কে কার ছেলে, কে কার মেয়ে, এটা তোমাদের অনার্স কমপ্লিট হয়ে যাবে তাও ঠিক হবে না। আমাদের এখন একটু একটু ঠিক হয়েছে, কারণ হচ্ছে ওই যে দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, তারপরেও দেখো এই যে অনেক কিছু মনে থাকে না, কার ভেতরে কোনটা কি। আচ্ছা, দেখো ব্যাকগ্রাউন্ড। Agamemnon depicts the assassination of the title character of his by his wife Clytemnestra and her lover। অ্যাগামেমননের যে অ্যাগামেমনন যে নোভেল, মানে যে প্লেটা, এটা মূলত চিত্রায়িত করতেছে একটা হত্যাকাণ্ডকে, যেটা এখানকার টাইটেল ক্যারেক্টার অর্থাৎ অ্যাগামেমননকে হত্যা করতেছে, কে করতেছে? বাই হিজ ওয়াইফ, তার ওয়াইফের দ্বারা, এবং তার ওয়াইফ হচ্ছে ক্লাইটেমিনিস্টা, এবং ক্লাইটেমিনিস্টার যে লাভার, হ্যাঁ, আহ, হেফাস্টাস, হেফাস্টাস না কি, কি বললাম খারাই, অ্যাজিস্টাস মনে হয়। দেখো ভুলে গেছি। স্যার পরে নাম যেটা বললেন ওইটাই। এটা অ্যাজিস্টাস, হ্যাঁ, অ্যাজিস্টাসের হচ্ছে দ্বারা এবং তার ওয়াইফের দ্বারা সে, তার যে হত্যাকাণ্ডটা ঘটতেছে এটাই হচ্ছে অ্যাগামেমনন ডেপিক্ট করতেছে, চিত্রায়িত করতেছে। The libation bearers continues the story with the return of Agamemnon's son Orestes, who kills his mother and avenges his father.
আচ্ছা, এর পরের যে কাহিনী, এটা আমরা তো অ্যাগামেমননের কাহিনী জানতেছি। অ্যাগামেমনন ওই যে 3টা বই স্কাইলাসের লেখা, তার ভেতরে অ্যাগামেমননের ভেতরে আমরা পড়তেছি হচ্ছে যে অ্যাগামেমননকে হত্যা করতেছে তার ওয়াইফ ক্লাইটেমিনিস্টা এবং তার লাভার এজিস্টাস। এর পরের যে বইটা সেটা হচ্ছে লাইবেশন বিয়ারার্স। লাইবেশন বিয়ারার্স এসে এখানকার স্টোরিটা হচ্ছে যে অ্যাগামেমননের ছেলে অরিস্টিস সে হত্যা করতেছে তার মাকে, যে এবং তার মায়ের যে এবং তার মাকে হত্যা করে সে তার বাবার হত্যার প্রতিশোধ নিচ্ছে। In the Eumenedes, Orestes is pursued by the Furies in punishment for the matricide। দেখো, এবং পরের যে এসকাইলাসের যে আরেকটা রাইটিং, দেখো এখানে জেনে যাচ্ছে যে তিনটাতে কি কি আছে। এসকাইলাসের যে পরের আরেকটা যে রাইটিং 3 নাম্বার ট্রিলজি আমরা জানতেছি, অ্যাগামেমনন একটা, লায়াবেশন বিয়ারার একটা, আরেকটা হচ্ছে ইউমেনিডিস। তো এই ইউমেনিডিসের ভেতরে অরিস্টাসকে আবার হচ্ছে গডদের ইয়েতে পড়ে যাচ্ছে, রোষানলে সে পড়ে যাচ্ছে, কারণ সে ম্যাট্রিসাইড করতেছে, মানে কি মাকে হত্যা করতেছে। তো এর ফলে গডদের রাগের ইয়েতে পড়ে যাচ্ছে, অ্যান্ড ফাইনালি ফাইন্ডস রিফিউজ ইন অ্যাথেন্স, এবং পরবর্তীতে সে হচ্ছে আচ্ছা গডদের রাগে পড়ে যাচ্ছে এবং সে ফাইনালি রিফিউজি নিচ্ছে, মানে এথেন্সে সে পালিয়ে যাচ্ছে। হোয়ার দ্য গড অ্যাথেনা রিলিভস হিম ফ্রম হিজ পারসিকিউশনস, এবং সেইখানে গড অ্যাথেনা সে মূলত হচ্ছে এই অরিস্টিসকে মৃত্যুদণ্ড থেকে মানে রিলিভ করতেছে, তাকে মুক্ত করতেছে, মানে তাকে বাঁচাচ্ছে আর কি। তাহলে এই তিনটার কাহিনী কিন্তু আমরা জেনে গেলাম এই জায়গাটাতে, যে তিনি যে ট্রিলজি লিখেছিলেন স্কাইলাস। প্রথমটা তো হচ্ছে অ্যাগামেমনন, অ্যাগামেমননকে হত্যা করে তার ওয়াইফ এবং ওয়াইফের লাভার অ্যাজিস্টাস। এরপরে ওইখানে কিন্তু ওই রাইটিং এরই শেষে বলা হচ্ছে যে কোরাসরা বলতেছে যে অ্যাগামেমননের যে ছেলে অরিস্টিস সে একটা সময় গিয়ে এটার প্রতিশোধ নেবে। এবং লায়াবেশন বিয়ারার্সে আমরা দেখতে পাচ্ছি যে অরিস্টিস সে তার মাকে হত্যা করতেছে, তার বাবার হত্যার প্রতিশোধ নিচ্ছে। এরপরে অরিস্টিস যে তার ম্যাট্রিসাইড করলো, মাকে হত্যা করলো, এর ফলে দা ইউমেনিডিস যে আরেকটা থার্ড যে একটা রাইটিং, সেইখানে আহ গডদের রোষানলে পড়তেছে হচ্ছে আমাদের এই অরিস্টিস, এবং আলটিমেটলি সে তাকে হত্যা করতেছে না আর কি, সে তাকে তাড়িয়ে বেড়াচ্ছে আর কি। সে ওখান থেকে পালিয়ে এথেন্সে যায়। এথেন্সে যাওয়ার পরে গড এথেনা সে তাকে এই মৃত্যুদণ্ড থেকে রিলিভ করে আর কি, বাঁচায়। আচ্ছা, এখানে আমরা আরেকটু কাহিনী পাবো হয়তো বা এই যে এই জায়গাটাতে, এটা আমরা যদি একবার পড়লাম তাও আরেকবার পড়ি। দ্য ইভেন্টস অফ অ্যাগামেমনস টেক প্লেস এগেইনস্ট দ্য ব্যাকড্রপ দ্যাট উড হ্যাভ বিন ফ্যামিলিয়ার টু অ্যান অ্যাথেনিয়ান অডিয়েন্স। বলা হচ্ছে যে এই যে অ্যাগামেমননের যে কাহিনীটা, এইটা ম্যাক্সিমাম কাহিনীটার ব্যাকড্রপে ঘটতেছে, মানে স্টেজের উপরে না। এটা স্মৃতিচারণ করা হচ্ছে বা গল্পের ছলে বলা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে কি ঘটেছিল, অতীতে কি ঘটেছিল, যেটার কারণে মূলত তাকে হত্যা করা হচ্ছে সেটা। এবং এই এই ঘটনাটা এথেনিয়ানদের জন্য অনেক পরিচিত আর কি। অ্যাগামেমনন ইজ রিটার্নিং ফ্রম হিজ ভিক্টরি অ্যাট ট্রয়, ট্রয় নগরীর যুদ্ধে জিতে অ্যাগামেমনন সে বাড়ি ফিরতেছে, হুইচ হ্যাজ বিন বিসিজড ফর 10 years বাই গ্রিক আর্মিস অ্যাটেম্পটিং টু রিকভার হেলেন, আগামেমননস ব্রাদার্স ওয়াইফ, হু ওয়াজ স্টোলেন বাই দ্য ট্রেচারাস ট্রোজান প্রিন্স প্যারিস। এবং এই যে ট্রোজান যেটা যুদ্ধটা হলো সেইটার কথা বলা হচ্ছে, সেটা প্রায় 10 বছর ধরে গ্রিক আর্মিরা চারিদিক দিয়ে ঘিরে রেখেছিল, তারা চেষ্টা করতেছিল এই হেলেনকে রিকভার করার জন্য, হেলেনকে উদ্ধার করার জন্য। এবং হেলেন হচ্ছে অ্যাগামেমননের ভাই মেনেলাউসের ওয়াইফ, এবং তাকে এই হেলেনকে চুরি করে নিয়ে যায় হচ্ছে বিশ্বাসঘাতক ট্রোজান প্রিন্স প্যারিস। দ্য ইভেন্ট অফ দ্য ট্রোজান ওয়ার রিকাউন্টেড ইন হোমার্স ইলিয়াড, হোমারের ইলিয়াডের মূলত কাহিনীটা এখানে বলা হচ্ছে। দ্য ট্র্যাজেডিজ অফ দ্য প্লে অকার অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ক্রাইম কমিটেড বাই দ্য অ্যাগামেমনন্স ফ্যামিলি। এবং এই নাটকের যে ট্র্যাজেডিটা, সেই ট্র্যাজেডিটা ঘটতেছে মূলত অ্যাগামেমননের ফ্যামিলি যে ক্রাইমটা কমিট করতেছে, যে অপরাধটা করতেছে, সেইটা রেজাল্ট হিসেবে। অ্যাগামেমননের ফ্যামিলি কি করেছিল, অ্যাগামেমননের বাবা আর কি, হিজ ফাদার আর্তিয়াস, অ্যাগামেমননের বাবার নাম বা মেনেলাউস এবং অ্যাগামেমনন দুই ভাই, তাদের দুই ভাইয়ের বাবার নাম হচ্ছে আর্তিয়াস। আর্তিয়াস কি করেছিল, বয়েলড দ্য চিলড্রেন অফ হিজ ওন ব্রাদার থেস্টিস, মানে আর্তিয়াস তার নিজের ভাই এর মানে ছেলেদেরকে সে হত্যা করে
পানিতে সেদ্ধ করে রান্না করেছিল, মানে নিজের ভাইয়ের, বুঝো, অ্যান্ড সার্ভ দেম টু হিম, এবং থেস্টিসকেই, মানে তার ভাইকে আবার খেতে দিয়েছিল। ক্লাইটেমিনিস্ট্রাস লাভার অ্যাজিস্টাস থেস্টিস অনলি সার্ভাইভিং সান, এবং ক্লাইটেমিনিস্টার যে লাভার অ্যাজিস্টাস, সে হচ্ছে এই থেস্টিসের শুধুমাত্র একটা ছেলে যে কিনা বেঁচে আছে। 6 রেভেন্স ফর দ্যাট ক্রাইম, সে ওই অপরাধের প্রতিশোধ নেয় আর কি। মোর ওভার, অ্যাগামেমনন স্যাক্রিফাইস হিজ ডটার ইফিজিনিয়া টু গেইন দ্য ফেভারেবল উইন্ড টু ট্রয়, অ্যান্ড ক্লাইটেমিনিস্টার মার্ডার্স হিম টু এভেন্স হার ডেথ। অধিকন্তু অ্যাগামেমনন সে তার মেয়েকে স্যাক্রিফাইস করে, তার মেয়ের নাম হচ্ছে ইফিজিনিয়া। এটা স্যাক্রিফাইস করে কারণ হচ্ছে যে ট্রয়ের নগরীতে যুদ্ধে জয়ের পরে তাদের বাড়ি ফিরে আসার ক্ষেত্রে আহ মানে বাতাসটা ঠিকঠাক বয়ে চলছিল না, বাতাসটা উল্টো দিকে বচ্ছিল। মানে আগেকার যুগে তো আর এরকম মেশিন বা ইঞ্জিন দিয়ে জাহাজ চলেনি, তাই না? আগে পাল তুলে বাতাসের হেল্প নেওয়া লাগছে। তো এই বাতাসটা যদি হেল্প না করে তাহলে তো গন্তব্যে তারা এই শুধু দাঁড় টেনে যাওয়া যাবে না। বাতাসটা যদি উল্টো উল্টো দিকে বয় তাহলে তো আরো অবস্থা খারাপ। এই জন্য বাতাসটা যেহেতু ফেভারেবল ছিল না, তখন বলা হলো যে কুমারী মেয়েকে তোমার স্যাক্রিফাইস করতে হবে, এবং তখন অ্যাগামেমননের মেয়ে ইফিজেনিয়া তাকে স্যাক্রিফাইস করা হয়। তা বলা হচ্ছে যে এই ঘটনাটাও মূলত একটা কারণ, এবং এর ফলে ক্লাইটেমিনিসরা অ্যাগামেমননকে হত্যা করে তার এই যে মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। দ্য ওয়েট অফ হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ বিকামস এ মেজর থিম অফ দ্য প্লে। এই প্লের যে থিম, সেই থিমের ভেতরে মূলত একটা হিস্ট্রি বা হেরিটেজ রয়েছে, মানে হিস্ট্রির ওয়েট রয়েছে যেন আর কি, মানে ব্যাকগ্রাউন্ডটা অনেক শক্তিশালী বা এর একটা ঐতিহ্য রয়েছে। And indeed, the entire trilogy for the family it depicts cannot escape the cursed cycle of bloodshed propagated by its past. বস্তুত এই যে ট্রিলজিটা, এই যে তিনটা তিনি বই লিখলেন, এই তিনটা বই এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি এই ফ্যামিলির ওপরে যে অভিশাপটা নেমে এসেছে সেটাকে এসকেপ করতে পারতেছেন না। বা কেউ রক্তপাত ছাড়া এটাকে এসকেপ করতে পারতেছে না, যেটা মূলত অতীত থেকেই চলে আসতেছে, প্রপাগেটেড হয়ে আসতেছে। আচ্ছা, আজকে এ পর্যন্তই। সামনের দিন আমরা পড়বো হচ্ছে এটার যে ইয়েটা রয়েছে, ক্যারেক্টার লিস্ট এবং সামারিটা। তবে এই গল্পগুলি যদি ভালো লিখতে চাও তাহলে এই ব্যাকগ্রাউন্ড গুলো জানা থাকতে হবে। ব্যাকগ্রাউন্ড গুলো জানা থাকলেই তুমি ফ্রি হ্যান্ডে লিখে দিয়ে আসতে পারবে এগুলো অ্যান্সার। এই ক্লাসিক ইন ট্রান্সলেশনের ভেতরে এই যে কে কার বউ, কে কার মেয়ে, কে কার লাভার, কে কার ছেলে মেয়ে, এইটাই সবচেয়ে বড় জটিলতা। এটা যদি একবার একটু এই জটটা ছাড়াইতে পারো, বা একটা খাতা তৈরি করবা বা একটা পেজে তুমি লিখার চেষ্টা করবা কে কার ভাই, কে কার বউ, কে কার সাথে কার রিলেশন, তাহলেই তুমি কিন্তু এটা ছক যদি তৈরি করে নিতে পারো তাহলেই কিন্তু এটা করতে পারবা। যেমন যদি তুমি আমরা এই যতটুকু জানলাম এইটুকুতেই যদি খেয়াল করি যে আর্তিয়াস এ হচ্ছে বাবা প্রধান, এর দুই ছেলে, হ্যাঁ, মেনেলাউস এবং অ্যাগামেমনন। আমি উল্টাপাল্টা করে ফেলেছি, হিজ ফাদার বয়েল্ড, হ্যাঁ। আর্তিয়াস হচ্ছে বাবা, তার দুই ছেলে মেনেলাউস এবং হচ্ছে আহ, এর নাম কি, অ্যাগামেমনন। এবং আর্তিয়াসের ভাই হচ্ছে থেস্টিস। আর্তিয়াস কি করেছিল, তার ভাই থেস্টিসের ছেলে মেয়েদেরকে হচ্ছে জবাই করে রান্না করে তার ভাইকে আবার দাওয়াত দিয়ে খাইয়েছিল, এবং এই থেস্টিসের একটা ছেলে বেঁচে থাকে যার নাম হচ্ছে অ্যাজিস্টাস। এবার তার তো প্রতিশোধ নেওয়া লাগবে, সে তো প্রতিশোধ নিবে, প্রতিশোধ পরায়ণ হয়ে আছে। এবার মেনেলাউস তো ওই যে আমাদের যে ট্রয় নগরীর যুদ্ধ হয়, যুদ্ধ থেকে ফিরে আসার সময় ঝড়ে উল্টাপাল্টা হয়ে মেনেলাউস মিসিং হয়ে যায়, মানে মেনেলাউসকে আর পরবর্তীতে পাওয়া যায় না, সে সমুদ্রে হারিয়ে যায়। বুড়ো মানুষ ছিল। এবং স্যার আমাদের মেনেলাসকে হেক্টর কি করে না স্যার? হেক্টর কি কিল করে? জি স্যার, ওই হেক্টর মুভিটাই যে দেখলাম, মেনেলাসকে হেক্টর কিল করে যখন ভাইয়ের সাথে যুদ্ধ করে, প্রিন্স আর মেনেলাস যখন যুদ্ধ করে তখন হেক্টর মানে আচ্ছা,
হ্যাঁ হ্যাঁ, এরকমটাই হবে হয়তো বা। তাহলে এখানে আরেক জায়গায় আছে যে মিসিং, মানে মেনেলাউস মিসিং হয়, হয়তো বা পরে খুঁজে পাওয়া যায় বা এরকম কিছু হতে পারে। এটা হয়তো বা যাত্রাপথে এরকমটা হতে পারে, মানে ট্রয়ের নগরীর দিকে যাচ্ছে এরকমটাতে হতে পারে। যাই হোক, তো আমাদের মেনেলাউস যাই হোক মারা যায়, এবং আমাদের ফিরে আসেন শুধুমাত্র অ্যাগামেমনন নিচে। এবং ফিরে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার ওয়াইফ হচ্ছে আমাদের ক্লাইটেমিনিস্ট্রা, এবং ক্লাইটেমিনিস্ট্রার অ্যাগামেমননের একমাত্র মেয়ে ইফিজিনিয়া, এবং তার একটা ছেলে আছে অরিস্টিস। তো এখানে এসে এই ক্লাইটেমেরিস্টা এবং অ্যাজিস্টাস দুইজনে মিলে অ্যাগামেমননকে মারতেছে, এবং এই দুইজনের উপরে প্রতিশোধ আবার নিচ্ছে হচ্ছে অ্যাগামেমননের ছেলে অরিস্টিস। এবং অরিস্টিসের পরে আসলে আর অরিস্টিসের ছেলে মেয়ে বা এগুলোর ব্যাপারে বলা নাই, তবে অরিস্টিসও বিপদে পড়েছিল, গডদের রোষানলে পড়েছিল, কারণ সে তার মাকে, নিজের মাকে মেরে ফেলতেছে। ম্যাট্রিসাইড যেটাকে বলা হচ্ছে, বাবাকে যেমন ইডিপাস মেরেছিল তার বাবাকে, প্যাট্রিসাইড বলা হয় যেটাকে। আর এটাকে সে তার মাকে মেরেছিল। নিজে নিজেকে মারলে হয় সুইসাইড, নিজের বাবাকে মারলে হয় হচ্ছে তোমার প্যাট্রিসাইড, মাকে মারলে হয় ম্যাট্রিসাইড। তো এইভাবে আসলে এই যে ক্যারেক্টার গুলোর জট, এগুলো যদি তুমি ছাড়াইতে পারো তাহলেই হবে। ওইখানে আমরা ইলিয়াডের ক্ষেত্রে যদি খেয়াল করি, মেনেলাউস অ্যাগামেমনন দুই ভাই। মেনেলাউসের ওয়াইফ হচ্ছে হেলেন, হেলেনকে প্যারিস চুরি করে নিয়ে আসে। প্যারিস এবং হেক্টর দুই ভাই, তাদের বাবা মার নাম হচ্ছে প্রায়াম এবং হেকুবা। এরপরে এদিকে এসে আবার কি হচ্ছে, আমাদের যে একিলিস, একিলিস হচ্ছে ওই যে থেটিস নামে একটা দেবী রয়েছে, তার হচ্ছে ছেলে। এবং একিলিস হচ্ছে একজন বীর। সে, তার ভেতর দুইটা কোয়ালিটি রয়েছে, একই সঙ্গে সে হচ্ছে হিউম্যান এবং একই সঙ্গে সে হচ্ছে গড, মানে গডের, হিউম্যান এবং গডের হচ্ছে ব্রিড থেকে আসলে তার জন্ম। এবং সে একজন হচ্ছে ইমমর্টাল ফিগার, বাট তার ওই যে হিউম্যান হিসেবে তার যে একটা একিলিস হিলে যে একটা তার একটা ভালনারেবল পয়েন্ট ছিল, সেখানে তীর মেরে আমাদের প্যারিস তাকে হত্যা করেছে। এই জিনিসগুলো এভাবে যে স্টোরির মতো করে মনে রাখতে পারো তাহলেই হয়ে যাবে, তাহলে কিন্তু অনেক কিছু লিখে ফেলতে পারবা। তো এইটাই চেষ্টা করবা। ক্লাসিক লিটারেচারের ক্ষেত্রে, ক্লাসিক ইন ট্রান্সলেশনের ক্ষেত্রে এই চরিত্রের জট যদি তুমি ছাড়াইতে পারো তাহলেই তুমি ভালো লিখে দিয়ে আসতে পারবা। এটা একটু মাথায় রাখো, কারণ এখানে পুরোটাই গল্প, পুরোটাই স্টোরি। আচ্ছা, না এটা ভালো। ক্যারেক্টারের লিস্টটা বা একটা চার্ট তৈরি করার চেষ্টা করবা। ওই চার্ট গুলো এমন ভাবে রেখে দিবা তোমার জন্য যাতে কাজে লাগে, বা কোথাও শেয়ারও করতে পারো, যাতে করে ভবিষ্যতে তোমাদের ফ্রেন্ড বা তোমাদের জুনিয়র যারা আসবে তাদেরও যাতে কাজে লেগে যায়। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার কথা হবে। ভালো থেকো সবাই। নেক্সট ক্লাস আবার হবে কালকের পরের দিন। ওকে, তোমাদের কিছু বলার থাকলে বলো, নইলে ক্লাসটা শেষ করে দিই। ইডিপাসের ছেলে হবে কেন? এখানে তো বললাম যে আর্তিয়াসের ছেলে হচ্ছে আগামেমনন। এখানে কি বললাম? ইডিপাসের ছেলের নামটা আমি ভুলে গেছি। ইডিপাসের একটা ছেলে আছে, দুইটা মেয়ে এবং একটা ছেলে। যেমন ধরো আমি এখানে যে তোমাদেরকে দেখাই, ওই ছেলেটার নাম কি জানো? ওই ছেলেটাকেই মেরে ফেলা হয়, হ্যাঁ। তো এই মেরে ফেলার পরেই হচ্ছে তোমার অ্যান্টিগন, অর্থাৎ তার যে মেয়ে, সে আবার তার প্রপার বেরিয়াল করতে চায়, মানে সম্মানজনক ভাবে কবর দিতে চায়। এই যে ইজমিনি, অ্যান্টিগন আর একটা ছেলে আছে। হু আর দ্য চিলড্রেন অফ আগামেমনন, আমরা যদি এখানে দেখি, থ্রি চিলড্রেন, তিনটা ছেলে, তিনটা তার ছেলে মেয়ে। আচ্ছা, ইজমিনি, অ্যান্টিগন, ও পলিনিসিস, এই যে তার একটা ছেলে, সেটা হচ্ছে পলিনিসিস। পলিনিসিসকে ওই যে ক্রেওনের আদেশে হত্যা করা হয়, কারণ এই পলিনিসিসের সাথে আবার আহ কার যেন সম্পর্ক ছিল না, এরকম কিছু একটা আর কি। ওকে, এই আগামেমনন অ্যান্টিগনের সাথে সম্পর্ক ছিল ক্রেওনের ছেলের। এই অ্যান্টিগনকে যখন আম, মৃত্যুদণ্ড দেওয়া হয়, মেরে ফেলা হয়, তখন তোমার অটোমেটিক্যালি হচ্ছে তার যে প্রেমিক, সেও হচ্ছে আত্মহত্যা করে না কি যেন করে আর কি, ভুলে গেছি। এগুলো নিয়ে আমি একটা লিস্ট তৈরি করব, একটা ইয়ে করব আর কি।
একটু একটু ফ্রি হয়ে নিই, তারপরে এগুলো করব। ফ্রি বলতে তোমাদের সাজেশন গুলো তৈরি করতেছি, আবার হচ্ছে আগামীকাল থেকে একটা ক্লাস শুরু হবে, এটা নিয়ে একটু ব্যস্ত। ওকে, সো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ।